এই স্বৈরাচার সরকারেরকে স্বৈরাচারই হতে বাধ্য করেছিল এবং বাকিরা দম্ভের সাথে চাকরি করছে। কিছুদিন চুপ থাকলেও এখন আবার তারা পূর্বের অবস্থায় ফিরে গিয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের রাষ্ট্রীয় আইন বা কনস্টিটিউশন যেটাই বলি, সেখানে যদি রাষ্ট্রপতির ছবি লাগানোর কোনো নিয়ম না থাকে, তাহলে তো এটা এস্টাবলিশমেন্ট থেকে বা সংশ্লিষ্ট যে গভর্নমেন্টের দপ্তর আছে সেখান থেকে চিঠি ইস্যু হবে সকলের উদ্দেশ্যে যে এই ছবি লাগানো আইনসঙ্গত না, সুতরাং এটা সরিয়ে ফেলা হোক। এবং এই পরিপ্রেক্ষিতে আর একটা বলতে পারি, আমরা এখনো খেয়াল করছি শেখ মুজিবুর রহমানের ছবি, একটা হচ্ছে 5ই আগস্টের পরে বিভিন্ন দপ্তর থেকে স্বতঃস্ফূর্তভাবে সরিয়ে ফেলা হয়েছে এবং পরবর্তীতে বঙ্গভবন থেকেও এটা সরিয়ে ফেলা হয়েছে। সরকারি অফিস অনেক জায়গা থেকে এটা সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু আমরা দুঃখের সাথে খেয়াল করছি যে বাহিনীর মধ্যে এই জিনিসটা এখনো বিরাজমান। কিছু কিছু অফিস থেকে স্বতঃস্ফূর্তভাবে সরানো হয়েছে। সশস্ত্র বাহিনীর কিছু অফিসে মৌখিক আদেশের মাধ্যমে এটা সরানো হয়েছে এবং কিছু অফিস রীতিমতন তারা এখনো এটা ব্যবহার করছে এবং এটার কোনো আমরা খুঁজে পাচ্ছি না যে এই ছবিটা ব্যবহার হবে কি হবে না, কেন এটা নিয়ে এই লুকোচুরিটা করা হচ্ছে। তবে একটা জিনিস স্পষ্ট, যারা ওই স্বৈরাচারের ধারণাটাকে এখনো লালন করে তারা ছবিটা লিখিত আদেশ ছাড়া সরাচ্ছে না। আমার মনে হয় এই ব্যাপারে একটা সরকারের সিদ্ধান্ত হওয়া উচিত। আমি জানি না দেরি হয়ে গেছে কিনা, তবে সরকার অনেক নমনীয় ভাব দেখিয়েছে এই বিষয়ে, কিন্তু একক একটা সিদ্ধান্তে আমার মনে হয় কাজটা হওয়া উচিত। এটাই একটা রাষ্ট্র ব্যবস্থার নিয়ম। দ্বিতীয়টা হচ্ছে 1/11-এর বিষয়ে যেটা প্রশ্ন আসছে। আমার একটা বিষয় আমরা বিবেচনা করতে পারি, সশস্ত্র বাহিনীর গ্রহণযোগ্যতা। আমরা যদি ৭২ থেকে ৭৫ হিসাব করি, সশস্ত্র বাহিনী অনেক ডিসঅর্গানাইজ ছিল সাংগঠনিকভাবে। বিভিন্ন রকম আর্থিক সংকট, স্থান সংকুলন, জনবলের অভাব, অস্ত্রের অভাব, সব কিছু মিলিয়ে। কিন্তু তখন যে বাহিনীর যে কয়জনই সদস্য থাকুক, তারা দেশপ্রেমিক ছিল, তারা সৎ ছিল, সাহসী ছিল এবং পেশাগত জ্ঞান সম্পন্ন ছিল। এবং বেশিরভাগই যারা রিপ্যাট্রিয়েট হয়ে এসেছিল, তারা দেশ সম্পর্কে, স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পর্কে একটা স্পষ্ট ধারণা রাখত, যার পরিপ্রেক্ষিতে ৭২ থেকে ৭৫ মাত্র ৩ বছরের মধ্যেই কিন্তু সশস্ত্র বাহিনী বা দেশের জনগণের মনোভাবের পরিপ্রেক্ষিতে তারা পরিবর্তনে অংশগ্রহণ করে এবং জনগণ সেটা স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়েছিল। পরবর্তীতে আমরা যদি খেয়াল করি, ৮১ সাল পর্যন্ত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় দেশি বিদেশি ষড়যন্ত্রের ব্যাপক আঘাতে সশস্ত্র বাহিনীকে ছিন্ন বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয় এবং আমরা অনেক যোগ্য এবং সাহসী সৎ মিলিটারি অফিসারদেরকে হারাই বিভিন্ন রকম চক্রান্ত এবং ষড়যন্ত্রের কারণে। এবং এই আঘাতের কারণে সশস্ত্র বাহিনীর এই মনোবল বলি, সাহস বলি, সততা বলি, দেশপ্রেম বলি, এদের এই অংশে একটা ঘাটতি দেখা যায়, যার ফলে প্রায় ৮১-র পর থেকে প্রেসিডেন্ট এরশাদ যখন ক্ষমতা নেয়, সশস্ত্র বাহিনীর যেমন গুণগত পরিবর্তন আসে, কিছুটা পজিটিভ আবার কিছুটা নেগেটিভও। অনেক বেশি অফিসার রাজনৈতিকভাবে
বিতর্কিত হয়ে যায় এবং তার কারণে এরশাদকে হঠাতে প্রায় ৯ বছর সময় লাগে। ৭২ থেকে ৭৫ মাত্র ৩ বছরে পরিবর্তনটা আনা সম্ভব হয়। কিন্তু পরবর্তীতে সশস্ত্র বাহিনী মানে তাদেরকে ধরে নেওয়া হয় দেশের ক্রান্তি লগ্নে তারা এগিয়ে আসে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আঘাতকে প্রতিহত করার জন্য। কিন্তু সেই জনগণের সাথে মিলে সশস্ত্র বাহিনীকে সেই পদক্ষেপটা এরশাদের সময় নিতে সময় লাগে প্রায় ৯ বছর, মানে ৮১ থেকে ৯০। তারপরেও সশস্ত্র বাহিনীর উপরে আঘাতটা আরো ব্যাপক আকারে আসতে থাকে বলে আমি মনে করি এবং যারা এটাকে ধ্বংস করা, যারা এই বাংলাদেশকে তাদের করায়ত্ত করার পিছনে মূল শক্তি হিসেবে বা বাধা হিসেবে চিহ্নিত করে সশস্ত্র বাহিনীকে, কেননা তাদের বারবার তাদের পরিকল্পনাকে নস্যাৎ করে সশস্ত্র বাহিনী এবং সেই কার্যক্রমটা আমরা দেখি ৯০-এর পরের থেকে, যখন রাজনৈতিক সরকার ক্ষমতা গ্রহণ করে। প্রতিনিয়ত আমরা অফিসারদেরকে রাজনীতিকভাবে বিবেচিত হতে দেখি, পেশাগত মানকে অবজ্ঞা করে। আমি কোনো একটি দলকে বলছি না, প্রতিনিয়ত এটাকে রাজনৈতিক পরিচিতিটা, রাজনৈতিক তোষামতিটা, এই সমস্তকে গুণাবলী হিসেবে বিবেচনা করা হয়। আত্মীয় সম্পর্ক, এই সমস্ত বিষয় সশস্ত্র বাহিনীতে অগ্রাধিকার পায়, যার ফলে আস্তে আস্তে গুণগত মানের অবনতি হতে থাকে। এবং এই পরিস্থিতিটার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা দেখি ২০০৯ সালে যখন বিডিআর হত্যা হয়, সশস্ত্র বাহিনীর মতো একটা বাহিনী প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে নীরব ভূমিকা পালন করে। কেননা এই ৯০ থেকে ২০০৯ এর মধ্যেও তত্ত্বাবধায়ক সরকার এবং মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট যেটা বলা হয়, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, এই সময়টাতেও সশস্ত্র বাহিনী ব্যাপকভাবে দুর্নীতি এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত হয়ে যায় সিনিয়র লেভেলের অফিসাররা, এবং সেটাকে বলা যায় কফিনের শেষ পেরেক মারাটা হয় বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে, যেখানে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে এই কার্যক্রমটা মাত্র ৩০ ঘন্টা সময়ের মধ্যে ৫৭ জন চৌকস অফিসারকে সুপরিকল্পিতভাবে একটা স্থাপনার মধ্যে বন্দি করে তালিকা প্রস্তুত করে নিশ্চিত করা হয় তাদের হত্যা। এবং তার থেকেও বিপজ্জনক বা ভয়ঙ্কর যে বিষয়টা, এই ৫৭ জনের মধ্যে ১৫ থেকে ২০ জন বা তার বেশি হতে পারে, যাদেরকে ১৫ দিন থেকে ৩০ দিন, মানে ১ মাসের মধ্যে বলা যায় বাধ্যতামূলকভাবে বদলি করে তাদের যোগদান এবং পিলখানায় উপস্থিতি নিশ্চিত করা হয়। এটার সাথে যারা জড়িত তারা সকলেই সশস্ত্র বাহিনীর সদস্য। কে তাদেরকে উপদেশ দিয়েছে, কে তাদেরকে আদেশ দিয়েছে সেটা আমরা জানি না বা ধারণা করতে পারি, বড় একটা পরিকল্পনার অংশ হিসেবে তারা কাজটা করে। পরবর্তীতে একই সময়, যে সময় এই অফিসারগুলোকে বিডিআরে বদলি করা হয়, একই সময়ে গোয়েন্দা সংস্থাসমূহ ও র্যাবে অপর একটি দলকে বদলি করা হয়, যারা সকলেই পরবর্তীতে এই স্বৈরাচার সরকারের কে স্বৈরাচারী হতে বাধ্য করেছিল। এই বিষয়টা আমি মনে করি যে আমাদের বাহিনীর জন্য একটা চরম বিপর্যয়কর পরিস্থিতি, যার দিকে আমরা ধাবিত হয়েছি। এবং পরবর্তী ১৬ বছরে এই ইলেকশনবিহীন বা নিয়ন্ত্রিত একতরফা ইলেকশনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় ছিল, এই সরকারকে স্বৈরাচার হিসেবে যারা প্রতিষ্ঠা লাভ করতে সরাসরি সহায়তা করেছিল, রাজনীতিবিদ ছাড়া তার বাকি পুরো অংশটাই ছিল সশস্ত্র বাহিনীর একটা গোষ্ঠী। এবং অত্যন্ত দুঃখজনক যে অদ্যাবধি
তাদের কাউকেই এখনো কোনো বিচার বা হিসাবের আওতায় নিতে দেখছি না। তাদের একটা অংশ পালিয়ে গেছে, সম্মানের সাথে অবসর দেওয়া হয়েছে, এবং বাকিরা দম্ভের সাথে চাকরি করছে। কিছুদিন চুপ থাকলেও এখন আবার তারা পূর্বের অবস্থায় ফিরে গিয়েছে, এবং সেই স্বৈরাচার বিরোধী শক্তি, বিশেষ করে যারা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী, যারা গত আগস্ট আন্দোলনের শেষ মুহূর্তের চূড়ান্ত সফলতায় যাদের বিশেষ অবদান ছিল, তাদের মধ্যে থেকে বেছে বেছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসছে। এই বিষয়টা আমি মনে করি সবাইকে বিবেচনা করতে হবে। আমি সেই বিষয়টাই বলতে চাচ্ছি যে 5ই আগস্টের পরে প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধানমন্ত্রী সাথে যারা দেশ ছাড়লো, পালিয়ে গেল, এই ঘটনাটাও তো বাংলাদেশে বিরল। একটা স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গেল, তার সাথে তার মন্ত্রিপরিষদ পালালো, বিচারপতিরা পালালো, সাংবাদিকরা পালালো, পুলিশ বাহিনী পালালো, এমনকি মসজিদের ইমাম পালিয়ে গেল। এইরকম ঘটনা, এবং যে 36 দিনের কথা আমরা বলি, সেই 36 দিনে যে বিপ্লবটা হয়েছে, আমি তো মনে করি অতীতের সব বিপ্লবের ইতিহাসটাকে পাল্টে দিয়েছে। একটা বাহিনী ছিল রাষ্ট্রীয় শক্তি, যারা তাদের বহিঃশত্রুর উদ্দেশ্যে, রাষ্ট্রবিরোধী শক্তির উদ্দেশ্যে জনগণের টাকায় ক্রয়কৃত অস্ত্র, যুদ্ধ সরঞ্জাম, যানবাহন, এমনকি হেলিকপ্টার, যেগুলো আমাদের বহিঃশত্রুর বিরুদ্ধে ব্যবহার করার কথা, সেই অস্ত্র এবং সরঞ্জাম নিজ জনগণের প্রতি এবং ছাত্র জনতা, এমনকি শিশুদের প্রতি, মহিলা শিশুদের প্রতি ব্যবহার করা হয়েছে। এই বিষয়টা আমি মনে করি, এবং উল্লেখযোগ্য যাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, তাদের হাতে ছোট বাঁশের লাঠি ছাড়া আর কিছুই ছিল না। তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, এমনকি দেশি অস্ত্র ছিল না। তা সেই রকম একটা ফোর্সের বিরুদ্ধে একটা সুসজ্জিত রাষ্ট্রীয় বাহিনী, আমি রাষ্ট্রীয় বাহিনী বলবো না, রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনী, রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসী বাহিনী, তাদের বিরুদ্ধে অকার্যকর ও ব্যর্থ প্রমাণিত হয়েছে। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা হওয়া উচিত ছিল, যারা এটার সাথে জড়িত, হয় তারা স্বেচ্ছায় পদত্যাগ করবে, অথবা তাদেরকে অপসারণ করা হবে এবং বিচারের আওতায় নেওয়া হবে। আমরা গত 1 বছর 1 মাসে আমরা তার কিছুই দেখলাম না। অনেক আওয়াজ দিয়ে একটা আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল গঠন করা হলো, যেটার আইন কানুন সংশোধন এবং অধিক কার্যকর করার, আন্তর্জাতিক মানসম্পন্ন করার জন্য অনেক আওয়াজ তোলা হলো। সেটার বিচার ব্যবস্থা এখনো আমাদের কাছে অস্পষ্ট রয়ে গেছে। 1 বছর 1 মাসেও একজনকেও তারা বিচারের আওতায় নেয় নাই। কিন্তু যে কারণে সশস্ত্র বাহিনীকে আমরা আবার প্রশ্নের সম্মুখীন হতে দেখছি, কিছু রাজনীতিবিদ, কিছু পুলিশ বাহিনীর সদস্য, কিছু সরকারি আমলা, তাদেরকে কেবল পুলিশ হেফাজতে নেওয়ার পরেও তাদের বিচারের খুব একটা অগ্রগতি হয় নাই। সবথেকে দুঃখজনক হচ্ছে সশস্ত্র বাহিনীর কাউকেও, একজনকেও তাদের পূর্বের কৃত অপরাধের জন্য দায়ী করা যায় নাই, তাদেরকে কাস্টডিতে নেওয়া যায় নাই। অন্য সবাইকে, এমনকি পুলিশের আইজি, বিচারপতি, প্রধান বিচারপতি, সকলে কাস্টডিতে আছে, বিচারাধীন।
সশস্ত্র বাহিনীর কাউকে কাস্টডিতে নেওয়া যায় নাই বিচারাধীন অবস্থায়। তারা নির্বিঘ্নে চাকরি করছে অথবা সশস্ত্র বাহিনী প্রধানের নিয়ন্ত্রণেই তারা আছে। এই কার্যক্রমকে তাদেরকে আরও বেশি দিন দিন শক্তিশালী হতে সাহস জুগিয়েছে এবং গ্র্যাজুয়ালি তারা সরকারের দুর্বলতাটা বুঝতে পেরেছে। আমি সেই 5 আগস্টেই বলেছিলাম যে আমরা শুধু এই স্বৈরাচার বাহিনীর মাথাটাকে সরাতে পেরেছি, নিষ্ক্রিয় করতে পারিনি। এই মাথাটাকে ঢাকা থেকে দিল্লিতে পৌঁছে দিয়েছি রাষ্ট্রীয় নিরাপত্তার মধ্যে, না রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সসম্মানে 13টা বা 26টা সুটকেস নিয়ে ব্যাগ গুছিয়ে সবকিছু প্রয়োজনীয় সবকিছু টাকা পয়সা সম্পদ ধন সম্পদ যা কিছু দেশে ছিল নিয়ে যেয়ে তারা আর একটা স্থানান্তর হয়েছে মাত্র। তার বাহিনী দেশের মধ্যে সমস্তখানে, সেটা সামরিক বেসামরিক আমলা, আইন শৃঙ্খলা বাহিনী, সমস্ত প্রতিষ্ঠান, মিডিয়া, সমাজের সমস্ত স্তরে তারা রয়ে গেছে এবং এখনো আনটাচ। তাদের কারোরই কোনো পূর্ববর্তী কার্যকলাপের হিসাব নেওয়া হয় না। সরকারের এই নিষ্ক্রিয়তার সুযোগে তারা দিন দিন শক্তিশালী এবং সুসংগঠিত হচ্ছে। এবং বাংলাদেশ না, আমি মনে করি পৃথিবীর ইতিহাসে একটা চলমান সরকারের সময় সামরিক বাহিনীর চাকরিরত অফিসার 198 দিন তার কর্মস্থল থেকে অনুপস্থিত থেকে একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীকে প্রশিক্ষণের কার্যক্রম স্বয়ং রাজধানীতে কনভেনশন হল ভাড়া নিয়ে পরিচালিত করেছে, যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সশস্ত্র বাহিনী যারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে সারা দেশে ছড়িয়ে আছে তারা জানে না। এটা পাবলিক রিপোর্ট হওয়ার পরে, জনগণের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে এটা প্রকাশ পাওয়ার পরেই তারা অংশগ্রহণ করছে। মানে এর বিরুদ্ধে এখনো যেটা হয়েছে এটা লোক দেখানোই বলতে হবে।